দিগন্ত জোড়া ফসলের মাঠ আর সবুজ অরণ্যের মাঝ দিয়ে উকি দেয়া ছোট ছোট বসতভিটা দেখতে পাচ্ছেন, এটি চরমনি চর। চরটি লক্ষ্মীপুর সদর উপজেলায় অবস্থিত। মেঘনা নদীর মেডেলে গড়ে ওঠা ৮ থেকে ১০ কিলোমিটার বিস্তীর্ণ চরটিতে মাত্র কয়েকটি পরিবারের বসবাস। এখন শুকনো মৌসুম, তাই তো সবুজ ফসলের হাসিতে মুখরিত চরের চারপাশের এই জনপদ। বছরের ১০ মাস পানিপ্লাবিত এবং ২ মাস শুকনো থাকে মেঘনায় গড়ে ওঠা দুর্গম এই চর। অভাব অনটন হতদরিদ্র পরিবারে বেড়ে ওঠা মিষ্টি মেয়ে সুমাইয়া। কানে শুনতে পেলেও কথা বলতে না পারা মেয়েটির জীবন এমনই যে ভালো একটা ঘর কিংবা ঠিক মতো খাবার না থাকায় জীবনের সাথে সংগ্রাম করে চলছে সুমাইয়ার বাবা মার জীবন। সুমাইয়ার বাবার নিজের কিছু না থাকায় অন্য মানুষের গরু লালন পালন করে জীবন চালানো মানুষটি এতটাই অভাগা যে কিছুদিন আগে অসুস্থ স্ত্রীকে মেরে রেখে তাদের শেষ সম্বল গরুটি নিয়ে যায় ডাকাতেরা। এ যেন মরার উপর খাড়ার গা। আজকে আমি এই হতদরিদ্র পরিবারের জীবন তুলে ধরব আমার এই ভিডিওতে। বন্ধুরা, আবারও আমি ১ বছর পর চলে এসেছি লক্ষ্মীপুর সদর উপজেলার মজু চৌধুরীর হাট খেয়াঘাট। আজকে আমি যাব সেই দুর্গম চরমনি চরে। আজকে কিন্তু আমাকে নেওয়ার জন্য সেই ১ বছর আগে আপনাদেরকে ভিডিওতে দেখাইছিলাম সুমাইয়ার বাবাকে। সুমাইয়ার বাবা কিন্তু আসছে আমাকে নেওয়ার জন্য। এই যে দেখুন সুমাইয়ার বাবা ১ বছর আগে ওনাকে দেখেছিলেন এবং আপনারা অনেকেই ওনাকে সহযোগিতাও করছিলেন। দেখুন আমাদের জন্য কত কিছু কিনছে, দেখাই একটু। এই যে আমাদের জন্য বাজার করছে সুমাইয়ার বাবা, এখানে পোয়া মাছ মুরগি অনেক কিছু কিনছে। আজকে আমরা যাব মজু চৌধুরী হাট থেকে আমাদের গাড়ি নিয়ে চলতে শুরু করলাম মেঘনা নদীর দিকে। চলতে চলতে চোখে পড়ল সবুজে ঘেরা সোয়াবিন গাছের অপার সৌন্দর্য। রাস্তাটি এতটাই ছোট আর সরু যে আমাদের গাড়ি নিয়ে যাওয়াটাই যেন অসম্ভব। তারপরও খুব কষ্ট করে যাচ্ছি সামনের দিকে। বন্ধুরা, আমরা সুমাইয়ার বাবার সাথে চড়ে যাচ্ছি। দেখুন কত কষ্ট করে আসলাম, রাস্তা ভালো না, অনেক কষ্ট হয়েছে আমাদের। এই যে আমরা বাজার করছি, যেহেতু আমরা রাতে থাকবো, যার কারণে অনেক কিছু কেনাকাটা করছে সুমাইয়ার বাবা। এই যে হেঁটে হেঁটে যাচ্ছি এখন নদীর পাড়ে, আর ওইখান থেকেই একটি ডিঙ্গি নৌকায় আমরা চড়ে যাব। গাড়ি রেখে গ্রামের মেঠো পথ দিয়ে চলতে শুরু করলাম আমরা। বন্ধুরা দেখুন নদীর পাড়ের বাড়ি, এই যে এরকম করে তারা এখানে থাকে। পাশেই মেঘনা নদী, এই যে আমরা মেঘনা নদী দেখতে পাচ্ছি, নদীর ওই পারেই সেই দুর্গম চর। মানুষ এখানে এভাবে বসবাস করে। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন উগলা পাতা। আসলে এই উগলা পাতা এই সব অঞ্চলে আসলে দেখা যায়। এই উগলা পাতা শুকিয়ে তারা হাটে বাজারে বিক্রি করে। আসলে মেঘনা নদী জোয়ার ভাটা হয়, এখানে কিন্তু এখন ভাটা চলতেছে। জোয়ার আসলে এই দিক দিয়ে পানি ভরে যায়। এই যে আমরা দেখতে পাচ্ছি যে মাটি এখনো ভেজা রয়েছে, আমাদের আরো হাঁটতে হবে। বন্ধুরা আমরা এই যে মেঘনা নদীতে চলে এসেছি। এই যে দেখুন ভাই, এখানে যখন নৌকা রাখছিল তখন কিন্তু পানি ছিল, তখন জোয়ার ছিল, এখন ভাটা, যার কারণে নৌকা শুকনার মধ্যে এখন ধরে কিন্তু পানির মধ্যে নামাইতে হবে। সবাই আমরা এখন সহযোগিতা করব ভাইকে। বন্ধুরা এই যে কাদা মাটির মধ্যে হেঁটে যাচ্ছি নৌকায় ওঠার জন্যে। এখানে কিন্তু অনেক নরম মাটি, এভাবে হেঁটে হেঁটে আমাদের নৌকায় যেতে হবে। আমরা জুতা হাতে নিছি। আসলে এই জোয়ার ভাটা নদীতে এই একটা কষ্ট যে জোয়ার যখন চলে যায়, ভাটা যখন হয়, তখন কিন্তু এরকম প্রত্যেকটা জায়গায় খুবই পিছলা কাদা হয়, শুধু স্লিপ করে, পা পড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। অবশেষে সুমাইয়ার বাবার ছোট ডিঙ্গি নৌকায় উঠে মেঘনা নদীতে ভাসতে শুরু করলাম আমরা। বন্ধুরা আমাদের নৌকা আবার সেই মাটির মধ্যে আটকে গেছে। আসলে এগুলা বালু না, কাদা। এই যে এখন এই যে দেখতে পাচ্ছেন যে এখানে শুকিয়ে গেছে, পানি নেই, যার কারণে এখন এই শুকনোর মধ্যেই কিন্তু আমাদের
এই নৌকা এভাবে ঠেলে নিতে হবে। দেখুন কত কষ্ট করে যাচ্ছি আমরা। মেঘনা নদীতে পানি শুকিয়ে চলে এসেছে ভাটা, তাই তো এভাবেই খুব কষ্ট করে নৌকা ঠেলে নিয়ে যাচ্ছে সুমাইয়ার বাবা। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সুমাইয়ার বাবা আমাদের জন্য কত কষ্ট করতেছে। এরকম শুকনো নদীতে সে নৌকা ঠেলে নিয়ে যাচ্ছে আমাদের নেয়ার জন্য। জীবনে অন্যরকম একটি অভিজ্ঞতা, পুরা অ্যাডভেঞ্চার বলতে গেলে একদমই অন্যরকম। জীবনে প্রথম ফার্স্ট টাইম আর কি এরকম জোয়ার ভাটার সম্মুখীন। এখন মনে হয় জোয়ার আসতেছে, দেখলাম নতুন একটি ঢেউ আসলো পানিতে, এটা মনে হয় জোয়ারেরই লক্ষণ আমার মনে হচ্ছে। জীবনে প্রথম দেখলাম, একটু ভয়ই পাচ্ছি। সুমাইয়ার বাবা কেমন কষ্ট করতেছে আমাদের জন্য, তো অনেক কষ্ট ভাই। দেখুন দেখুন কি সুন্দর নৌকা, হাইটে হাইটে নদী দিয়ে গিরা পর্যন্ত ডুবিয়ে এসে, মাজা পর্যন্ত পানি ডুবিয়ে এসে হেঁটে হেঁটে। প্রায় 15 মিনিট শুকনো নদীতে নৌকা ঠেলে গভীর পানিতে চলতে শুরু করলো আমাদের নৌকা। চারপাশ থেকে ভেসে আসা শীতল বাতাস আর ছোট ছোট মাছের খেলা দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম চরমনি চরে। বন্ধুরা অনেক কষ্ট করার পরে অবশেষে কিন্তু আমরা দুর্গম চরে পৌঁছে গেছি। এই যে ভাইয়া নৌকা নোঙর করতেছে। এখন আমরা হেঁটে হেঁটে সুমাইয়াদের বাড়িতে যাব। নামলাম নৌকা থেকে। আসলে এখানে নৌকা রাখছে, কিছুক্ষণ পরে কিন্তু এই নৌকা উপরে উঠে যাবে যখন জোয়ার আসবে। এই 1টার দিকে জোয়ার আসবে, এখন 12:30 বাজে। বন্ধুরা দেখতে পাচ্ছেন সুমাইয়া আমাকে দেখে দৌড়িয়ে আসতেছে কাছে। এই যে সুমাইয়া, আপনারা 1 বছর আগে সুমাইয়াকে দেখছিলেন। সুমাইয়া কেমন আছো? কেমন আছো তুমি? হ্যাঁ ভালো আছো? কথা বলতে পারো না এখন? হ্যাঁ বন্ধুরা জানেন যে ও ভালোভাবে কথা বলতে পারে না, ওর এখানে কথা আটকে যায়, ও ভালোভাবে কথা বলতে পারে না। আসলে ও ঠিক মতো চিকিৎসা পাচ্ছে না, যার কারণে হয়তো বা ও ভালো হচ্ছে না। আমরা আসছি ওকে দেখার জন্যে। বন্ধুরা আমরা সুমাইয়াদের বাড়িতে যাচ্ছি। এই যে খাল দেখতে পাচ্ছেন, এই খাল দিয়ে নদীর পানি আসে, জোয়ারের পানি আসে। প্রত্যেকটা জায়গায় এরকম খাল আপনারা আসলে দেখতে পাবেন। এই যে সুমাইয়াদের ঘর দেখুন, 1 থেকে 1.5 বছর আগে আমি আসছিলাম, এই দিক দিয়ে আসছিলাম, তখন অনেক বৃষ্টি ছিল, পানিও ছিল, তখন বর্ষাকাল ছিল। এই যে এই ঘর দেখুন, মাঠ এখন শুকনো, তখন চতুর্দিকে পানি ছিল। মানুষ কিসের মধ্যে থাকে। এই যে ভাবি আসছে। ভাবি কেমন আছেন? হ্যাঁ নতুন সদস্যও চলে আসছে আমাদের। সুমাইয়ার এক ভাই হইছে, মাশাআল্লাহ। এই যে দেখুন সুমাইয়াদের ঘর দেখতে পাচ্ছেন, কিসের মধ্যে মানুষ থাকে। আসলে এখানে না আসলে বোঝা যাবে না যে মানুষ কিভাবে এই সব পরিবেশে থাকে। ঘর দেখুন, এর আগে আমি দেখাইছিলাম, তখন অন্ধকার ছিল, দেখাইতে পারিনি। আমি বলছিলাম যে ওদের ঘরে কিন্তু দরজা নেই। এই যে দেখুন ওদের ঘরে দরজা নেই, দেখতে পাচ্ছেন যে ঘরে দরজা নেই, একদম খোলামেলাভাবে কিন্তু ওরা থাকে। মানুষের এটাই হচ্ছে বাস্তব জীবন। মেঘনা নদীর তীর ঘেঁষা সবুজ প্রকৃতির মাঝে ছোট্ট একটি পরিবারের বসবাস। টাকা পয়সা কিংবা নিজস্ব ভূমি না থাকায় এভাবেই বসবাস করে আসছে সুমাইয়ার বাবা আবুল খায়ের। চাওয়া পাওয়া, হিংসা নিন্দা, লোভ লালসা কোনো কিছুই বুঝে না এই পরিবারটি। খুব অল্প আয়ের পরিবারটি এক মুঠো খাবারের জন্য এভাবে জনমানবহীন দুর্গম চরে বেঁচে আছে, বেঁচে থাকার প্রয়োজনে। টাকার জন্য বাড়িতে একটি টিউবওয়েল দিতে না পারায় খাবারের পানির জন্য প্রতিদিন এভাবেই খুব কষ্ট করে পানি নিয়ে আসে সুমাইয়ার বাবা। ভাঙা ঘরে 2 সন্তান, স্ত্রীকে নিয়ে এভাবেই দিনের পর দিন চলতে থাকে আবুল খায়েরের জীবন। বন্ধুরা আমরা লক্ষ্মীপুর সদর উপজেলার চরমনে চরে আসছি। দেখুন এই বাড়ি সুমাইয়াদের বাড়ি। প্রায় 1.5 বছর আগে এই বাড়ি নিয়ে ভিডিও করেছি, আপনারা অনেকে আবার সেই বাড়ি দেখতে চাইছেন, সেই ওদেরকে দেখতে চাইছেন। দেখুন
ওদের বাড়িতে কিন্তু সদস্য সংখ্যা একজন বেড়ে গেছে 1 বছরে। সুমাইয়ার ভাই হইছে, এই যে সুমাইয়ার বাবার কোলে সুমাইয়ার ভাই। আর এই যে সুমাইয়া এখানে বসে আছে, বড়ই খাচ্ছে। সুমাইয়া কথা বলতে পারো তুমি? এখন কথা বলতে পারো না? আব্বু এর নাম কি? এর নাম কি? নাম কি? আলামিন। আলেমি 2 অক্ষরের কথা কিছু বলতে পারে, আর এমনি কম কথা বলে, কথাও ভালোভাবে বলতে পারে না। এই যে আলামিন, আলামিনকে আমরা দেখতে পাচ্ছি আলামিনের বাবার কোলে। ও একদিন বড় হবে, বড় হয়ে ওর এই সংসারের হালও ধরবে নিশ্চয়ই। বন্ধুরা, সুমাইয়াদের ঘর দেখুন। 1 বছর আগে আমি যে বেড়া দেখে গেছি, এখন কিন্তু সেই বেড়ায় রয়েছে, শুধু ভেঙে চুরে গেছে। এই যে দেখুন ফাঁকা জায়গা। সবচেয়ে কষ্ট যেটি আমার লাগছে, দেখুন এই দিক দিয়ে একেবারে ফাঁকা, ঘরের ভিতরে দেখা যাচ্ছে। এদিক দিয়ে শিয়াল ঢুকতে পারে, শিয়াল ঢুইকা দেখা গেলো একটা বড় ধরনের ক্ষতি করতে পারে। আর ওদের ঘরে যেহেতু আমি এর আগে বলছিলাম খাম নেই, এরকম জিকা গাছ দিয়ে রাখছে চারদিকে 4টা। এই যে দেখুন জিকা গাছগুলো বড় হয়ে গেছে। যখন আমি আসছিলাম তখন এই গাছগুলো অনেক ছোট ছিল। আর ওরা এখনো পর্যন্ত ঘরের দরজা বানাইতে পারে নাই, ঘর ঠিক করতে পারে নাই। কেন পারে নাই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। দেখুন কোথায় থাকে, কোথায় ঘুমায়, কি খায় না খায়, মানুষগুলা এরকমভাবেই বসবাস করে আসছে। ভাই ঠিক করতেও পারিনি, এটা তো দেখি আপনারা বলতে পারেন। অথবা এই শহরের ভিতরে যা কাজকর্ম করে খাই, যা পাই, কোনোদিন কাজ চলে কোনোদিন চলে না। এরকমভাবে মানে সংসার চালাতে অনেক কষ্ট হয়ে যায়। দেখা গেছে সুমাইয়ার এক একটা সমস্যা হইলো, কথা বলতে পারে না, ডাক্তারের কাছে নিলাম, এমনকি ফোনার কাছে নিলাম, তারপরে অনেক টাকাই হইলাম, অন্তকে শুদ্ধ ভাষায় কথা বলতে পারে না সুমাইয়া। এইলেই কথা, আরেক কথা হইলো ভাই কাজের উপরে ইনকাম করিয়া এরপরে হইলো সব কিছু ঘর দুয়ার মানে ভাই নিজের ইনকাম করে নিজের পেট চলে না। এই ঘর দুয়ার কীভাবে করবো? যদি ঘর দুয়ার যদি করতে পারতাম, এই তো যদি আল্লাহ দিত, তাহলে এই চরের মাঝখানে ভাই আবার পাশে নদী আছে, নদী সব বাইকে চলে আসতে পারে, আমি এলে তো অনেক কিছু করতে পারতাম। দেখা যায় ঘরটাও ঠিক করতাম, এমনকি তুই আল্লাহ তৌফিক দিত, তো এলে এসব ঘরও কিনে থাকতাম, ঘরও বেড়া দিতাম অথবা চাল ঠিক করতাম। অনেক করতে পারি না ভাই অভাবের কারণে, এমনকি ইনকাম নির্ভর করে ভাই পেট চালাইতেই কষ্ট হয়। এই ঘর দুয়ার কীভাবে করবো? আর এই যে এই বাচ্চা নিয়ে যারা এইসব ঘরের ভিতরে থাকি, কীভাবে থাকতে পারি এটা আপনারই বেশ করে জানেন। একটা মানুষ কত বড় অসহায় হইলে যেন এই বাচ্চা নিয়ে এই ঝড় বৃষ্টি অথবা এই চরের মাঝখানে থাকি, এটা খুব কষ্টের কথা ভাই, কি বলবো। ভাই একটা কথা বলতে কি, আমরা যেই জায়গায় বসবাস করি, যদি আল্লাহ যদি আমাকে যদি রহমতটা যদি না দিত, তাহলে আমরা এই জায়গায় থাকতে পারতাম না। দেখা গেছে এই বাচ্চা নিয়ে, এই বাচ্চা ঘরে তুইয়া অথবা আমি জায়গা কাজ করতে, মহিলারা অনেক কাজে মানে অনেক সময় আটকে যায়। এই ছেলে ঘরের ভিতরে থাকে, তুই রাহার মালিককে একমাত্র আল্লাহ। তবে আমরা আর কিছু বিশ্বাস করি আর না করি, আমরা আল্লাহ পাককে বড় বিশ্বাস করি। আমরা জানি যেন উনি যা করে বালার জন্যই করে। অত বাঙ্গা ঘরে থাকি থাকি, এটার ভিতরে আমার বেশি নাই। তবে রহমত কের আল্লাহর, ঠিক আছে। আল্লাহ অনেক সময় দেখা গেছে কি মানুষের ভিতরে মানুষের একটা পরীক্ষা আলফা লাইতে পারে, ঠিক আছে। দেখে বলে যেন সাই আমার নামটাই ভুলে যায়নি, যে আমি ওরে এমন একটা অসহায় বানামু, এমন আছে আমার নামটা ভুলেও যাইতে পারে। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে মেঘনা নদী কি ভাঙনটা ভাঙতেছে। যদিও এখন শুকনো মৌসুম, তারপরেও এই মেঘনা নদী ভাঙতেছে। চরের অনেক অংশই ভেঙে ফেলছে এই মেঘনা নদী। বর্ষার সময় এর কয়েক গুণ ভাঙে। দেখতে পাচ্ছেন ভাঙতে ভাঙতে মানুষের ফসলি জমি ভেঙে শেষ হয়ে যাচ্ছে। মানুষ কত কষ্ট করে এইখানকার।
এই যে সুমাইয়াদের ঘরের পাশে গরুর ঘর, এখানে সুমাইয়াদের গরু রাখে। এখন গরু দেখতে পাচ্ছি না, হয়তোবা গরু বিক্রি করছে না কি করছে। এখন আমি ভাইয়ের সাথে কথা বলবো। ভাই গরু ছিল। আমি একদিন জ্বরের ভিতরে বাজার গেছি, ঘরে হাট বাজার নাই, তো হাট বাজারের জন্য চরে বাজারে গেছি, টলারে বাজারে গেছি মতন রাতের 9টা বাজছে মতন। আমার পরিবার ছিল এই ঘরের ভিতরে, পরিবারে মানে দিনবেলা জ্বরের ভিতরে কাজ করছে বিজাপুরা, তো বিকালবেলা মানে একটু শুয়ে পড়ছে এই ঘরের ভিতরে। শুয়ে পড়তে মতন এরা এই 4-5 জন আইছে, 4-5 জন আয়া সোরেরা আইসা এই আমার পরিবারকে খেতা দিয়া যাইতা ধরে রাখছে 2 জনে, আর 3 4 জনে মিললে আমার এই গরু এই গর্তনে খুইলা টলারে বইরা গরু নিয়ে গেছে। কয়টা গরু ছিল? গরু 4টা ছিল, 4টার 3টা নিয়ে গেছে, আর একটা ছিল হ্যাঁ গরু আমার না, গরু এটি বাঘা পালছিল ওই গৃহস্থে, হ্যাঁ বাঘি পালছি। ওই গৃহস্থে যে একটা ছিল গৃহস্থ এটা নিয়ে গেছে আমার কাছে, আর গরু টুরু দেয় না, তোমার কাছ থেকে সরে নিয়ে যায়, তোমার এই জায়গায় গরু আর দেওয়া যাবে না। আর আজকে কিন্তু আমি কোনো গরু আর পাইতে আসি না। হ্যাঁ ভাই নিঃস্ব তো হয়েছে ভাই, নিঃস্ব হইতে ভাই এই করুণ অবস্থায় যাইতে আছে, মানে যাই করছি আল্লাহ ভাগ্য রাখেন নিয়ে গেছে ভাই, কি করবো আর, অনেক খুব কষ্টে আছি। এই তোনার ভাই কষ্ট ভাই সংসারে চলতে দেয়া গেছে। নিজের যদি কোনো জায়গা সম্পত্তি থাকতো, এমনকি কোনো টাকা পয়সা কোনো অর্থ সম্পত্তি থাকতো, তাহলে দেখা গেছে কি আবার ব্যবসা করতে পারতাম। মানে আমরা এই শহরের ভিতরে থাকি, ব্যবসা একটুই চলে আমাদের, এই আমরা বাঘা গরু আইনা পালি, মানে বাঘা গরু আইনা পারলে 1 বছর 2 বছর পারলে দেখা গেছে আমরা কিছুটা টাকা পাই। তো কিছুটা টাকা পাইলে এটাতে আমরা কিছু সংসারও চলে, এমনকি আমরা ঘর দুয়ারও কিছু কাজ করতে পারি বছর। এই আমার গরু নিয়ে গেছে মতন আমি আর টাকাও পাই নই, আমার কিছুই পাইনি। আমার এই ঘর দুয়ার তো দেখেনি, এই অবস্থায় পড়ে রয়েছে। মানে ভাই আছি খুব, আল্লাহ খুব একটু কষ্টই রাখছে, কষ্ট থাকলেও ভাই আলহামদুলিল্লাহ কী করবো, আল্লাহ যেভাবে রাখে এইভাবেই থাকতে হবে। বন্ধুরা আমি দুর্গম চড়তে হাঁটতে এই যে দেখতে পেলাম, আমি এর আগে দেখিনি সোয়াবিন গাছ ছোট। আসলে আমরা তো জানি যে সোয়াবিন তেলের জন্য সূর্যমুখী ফুলের দানা ব্যবহার করা হয়, আর এখানে এই যে চাষ করছে এটিও সোয়াবিন, এখান থেকে এই গাছ থেকে যে দানা হবে সেই দানা দিয়েও কিন্তু সোয়াবিন তেল হয়। দেখতে পাচ্ছেন গাছগুলা, আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছি এখানে খড় রাখা হয়েছে গরুর জন্য, শুকিয়ে রাখা হয়েছে। এই যেখানে বড়ই শুকানো হচ্ছে, চরের গাছের বড়ই। আসলে এইগুলা টক মিষ্টি বড়ই, আসলে আমার দেখেই আসলে খেতে মন চাইতেছে। প্রচুর টক। এই যে দেখতে পাচ্ছেন এটি শশা এবং ক্ষীরার বীজ, আপনারা ক্ষীরাই অবশ্যই চেনেন। দেখুন চটটা, এই পাশ থেকে ওই পাশের দূরত্ব হবে 10 থেকে 15 কিলোমিটার, আর পাশেই মেঘনা নদীর ওই পাশে হচ্ছে ভোলা জেলা এবং বরিশাল।